আলাইকুম বন্ধুরা। তো অনেক আশা নিয়ে এই স্মৃতিসৌধে এসে উপস্থিত হলাম। তো স্মৃতিসৌধে আসছি এই কারণ যে যে একটা জাতীয় একটা ইস্যুকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে সরকার সরকার এমন একটা জিনিস, গভর্নমেন্ট, যেটা যে প্রতিটা দেশে, পৃথিবীর প্রায়, বর্তমানে গুগল করলে দেখা যাবে যে প্রায় 190টা দেশ। তো 100 দাঁড়ান, আমি আমার দেখে জানাচ্ছি টোটাল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে আসে 195টা, আর 193টা হচ্ছে ইউনাইটেড নেশনস মেম্বার, এই হচ্ছে। আর 195টা এমনি আরও কিছু দেশ আছে যেগুলা ছোট আমরা দেখছি যেতে। আর দেয়ার 200 countries in the world. If you use the US State Department's list of recognized United Nations, also include Taiwan, there are 198 countries in the world. যে মূল কথা আসি, সেটা হচ্ছে স্মৃতিসৌধে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার আব্বা একজন মুক্তিযুদ্ধ ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধ করার জন্য তার নিজ জেলা, তৎকালীন কুমিল্লা এবং পরে যেটা ব্রাহ্মণবাড়ি হয়েছিল, সেখান থেকে। তো বন্ধুরা, উনি আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ভারতে গেরিলা ট্রেনিংয়ের জন্য যান। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য, গোকুলনগর। আমি কিছুদিন আগে গুগলে ম্যাপে করে দেখলাম। তো মুক্তিবার্তা খোঁজ করেছি, তারপর লাল মুক্তিবার্তা, সবগুলোতে খোঁজ করেছি। তো আসলে ওই সময়ের পরে আপডেট করাটা উচিত ছিল। আমরা যেরকম কোথাও চাকরি করলে ওই প্রতিষ্ঠানের সাথে প্রতিটা দিন নিয়োজিত থাকতে হয়, ঠিক তেমনিভাবে মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠিত হয়েছে। স্বাধীনতা পরবর্তীতে অনেক ধাপ আপডেট হয়েছে, ডাটা পেজ হয়েছে, অনেক আপডেট হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। তো বন্ধুরা, উনি আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ভারতে গেরিলা ট্রেনিংয়ের জন্য যান। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য, গোকুলনগর। আমি কিছুদিন আগে গুগলে ম্যাপে করে দেখলাম। তো তার জীবনের
প্রশিক্ষণ নিতে এবং গেরিলা ট্রেনিং পরে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন এবং উনি খুব সাহসিকতার সাথে যুদ্ধ করে খুব সুনাম অর্জন করেন। তো যাই হোক, তার পাশাপাশি আমার বড় চাচাও, যিনি সিনিয়র পলিটিক্যাল অফিসার ব্রিটিশ হাই কমিশন, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো আমি এটা নিয়ে কখন আমি মানে এটা গবেষণা করি বা এটা নিয়ে কিছু কথা বলি টপিকস নিয়ে, সেটা হচ্ছে যে আমার বয়স যখন 90 দশকে, তখন আমরা 10 বছর বয়সে, তো বুঝতে পারছি 10 বছর বয়সে আমরা এরশাদের পতনটা দেখেছি, এরশাদের আন্দোলনে পতন দেখেছি। তারপরে 2006-এর এরশাদের পতনের পরে খালেদা জিয়া নির্বাচিত হন এবং আপনারা সবাই জানেন যে খালেদা জিয়া ম্যাডাম প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, উনি আদমজি ক্যামিনাল স্কুল কলেজের পাশেই থাকতেন। তো যাই হোক, আমি যখন এই ব্যাপারটা নিয়ে আব্বার কথা তুলি, তখন আব্বা তার চিকিৎসা চলছে। তা 95, 96, 97 সালে ওনার যে বাইরে রোদে, এটাকে আমি উল্লেখ করেছি, ওনার জন্ডিস টাইফয়েড রোগ ধরা পড়ে এবং খুব অসুস্থ হয়ে যান। পরে উনি হলিফ্যামিলিতে হাসপাতালে ভর্তি হন, কিন্তু তার পরে হেপাটাইটিস ভাইরাস রোগ ধরা পড়ে। তো আমি দেখি যে বাইরে খাবারগুলা খেলে এরকম সমস্যা দেখা দেয়, বাইরের খাবার, পানি, এগুলো থেকে। যাই হোক, হেপাটাইটিস বি ধরার পরে উনি 98 সাল পরবর্তী 2006 সাল পর্যন্ত মাত্র 8 বছর বেঁচে ছিলেন। এবং তার আগে আমি যেদিন মারা যায়, কথা বলতেছিলাম যে তুমি যে মুক্তিযুদ্ধ করেছেন কিনা। আমি তখন দেখলাম বিএনপি ক্ষমতায় এবং মুক্তিযোদ্ধাদের তখন প্রাপ্য সম্মানী ভাতা দেওয়ার একটা উদ্যোগ সরকার নিয়েছিল, বিএনপি সরকার। এবং এটা আসলে কি, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়াও অন্যান্য যেসব দল রয়েছে সবারই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মানী দেওয়া উচিত। তো আমরা এরপরে আব্বা তখন জীবিত ছিলেন, তখন ওনাকে বললাম যে আব্বা তোমার সার্টিফিকেটটা দেখো। আমি দেখি মন্ত্রণালয় যে কোনো ইয়ে করতে পারিনি, যে কোনো এটা আপডেট করতে পারে কিনা। পরে তখন গিয়েছিলাম তোপখানা রোড, তখন মন্ত্রণালয় ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তো ওখানে যে কথাবার্তা বলেছি, করছি। আর মুক্তিযুদ্ধ ফার্স্ট সার্টিফিকেটটা ওনার ছিল, উনি আপডেট করে নেই, কিন্তু উনি যে যুদ্ধ করেছেন এটা সত্য। এবং তার যে সহযোদ্ধারা, কমান্ডার, থানা কমান্ডাররা ওনারা সবাই সাক্ষ্য দিচ্ছেন। তো এটা করার পরে এটা নিয়ে আমরা আবেদনও করেছিলাম। শেখ হাসিনা যখন আসলো, শেখ হাসিনার মাননীয় মন্ত্রী, এখন তো শেখ হাসিনা সরকার নাই, উনিও বলেছেন, ওনারা আসলে কি, যেহেতু ওনার সাথে সহযোদ্ধারা সাক্ষ্য দিচ্ছেন, হ্যাঁ, এখানে লুকাবার কিছু নেই। এবং এছাড়া উনি খুবই সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। ক্যান্টনমেন্ট বোর্ডের আমার নামের মাকদুম বিল্ডার্স এবং MESL ইনস্টিটিউট ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন এবং মুক্তিযোদ্ধা ছিলেন। এবং আমার দাদা ছিলেন আর্মির একজন সুবেদার, তৎকালীন ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ আর্মির। তো এগুলা করার পরে, এই কাজগুলো অ্যাপ্লিকেশন দেওয়ার পরে, এরপরেও এটা আর ততটা আগায়নি। তো আমাদের এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি, তাদের সাথে আলাপ আলোচনা করার পরে আমরা বললাম যে তুমি, এরপরে মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলাম, তারপরে সাথে কথা বললাম। তো ওখানে যে পাইনি, এরপরে গেলাম। এরপর জামুগাতে যাওয়ার আবেদন করার কথা ছিল, এটাও যাইতে পারিনি, আগাইতে পারিনি আর। তো ওনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এখন তো আসলে কি আমাদের দেশে রাজনীতির অবস্থা এরকম, মানে এটা নিয়ে আর বাড়তি কথা বলার আমার অবকাশ রাখে না। এরশাদের আমল দেখেছি, পরে তারেক জিয়ার বিএনপির সরকারের
এবং শেখ হাসিনা সরকার এবং উপদেষ্টা। এখন ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এবং আমি 1998 আমার যতটুকু মনে পড়ে তখন আমি শিক্ষানবিশ কেন্দ্র মহাব্যবস্থাপক পদে চাকরি অ্যাপ্লিকেশন করেছি, এবং মাত্র ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমাকে যে এত বড় দায়িত্ব দিবে আমি তখন অভিভূত হয়ে গেছি। এবং যাওয়ার পর সাভার ব্যাংকটাং এলাকাতে আমি যাওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পরে আসলে এটা গ্রামের লোকজনকে ঋণ দিয়ে এবং ঋণটা তুলে এরকম একটা চাকরি ছিল। যা গ্রামীণ ব্যাংক থেকে আমি কিছু জামা কাপড়, গ্রামীণ ব্যাংক ভবন থেকে ঈদের পাঞ্জাবি ক্রয় করেছিলাম আমার যতটুকু মনে পড়ে। তো এই ঘটনাগুলো এই জন্য বলা যে প্রকৃত মুক্তিযোদ্ধা ফ্যামিলি যারা আসলে আমাদের মধ্যে, আমি এই কথাটা তুলতাম না, স্বীকৃতিটা আসল। এবং এছাড়া যেহেতু তার থানা কমান্ডার এবং সহযোদ্ধারা তার সাক্ষী দিচ্ছে, তাকে স্বীকৃতি দিলে আমি এটা আত্মতৃপ্তি বোধ লাভ করতাম। এছাড়াও উনি ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসার পরে ফার্মেসি ব্যবসা এবং কনস্ট্রাকশন ব্যবসার সাথে স্বাধীনতা ভারতে বাংলাদেশ গঠনে খুব ভালো ভূমিকা পালন করেন। তো এই হচ্ছে অবস্থা। এবং আমাদের এই আদমজী নামে পাবলিক স্কুল কলেজের বিজ্ঞান ভবন, অনেক অঞ্চলে সড়ক নির্মাণের অবকাঠামো উন্নয়ন, মার্কেট স্কুল ভবন, এগুলোর নির্মাণের কাজ খুব সফলভাবে সম্পন্ন করেন। তো এই বছর 14 রমজান মৃত্যুবার্ষিকী হলো। তো যথাযথ ফান্ডের অভাব, যেমন রমজান মাসে প্রতি রমজানে আমি 40 জন লোককে খাওয়াই। তো এই বছর কোনো করতে পারলাম না অর্থের অভাবে। তো মানে এই চারদিক থেকে, আর এছাড়াও মনে করেন আমাদের এরিয়াতে যেসব অ্যাসেট ছিল এগুলো উপযুক্ত ফান্ডের অভাবে এগুলো আমি আমার নামে করতে পারিনি। তো সেটা হচ্ছে যে আমাদের যে ফার্মেসিটি ছিল, ফার্মেসিটা আব্বার ব্যবসার কারণে 4 লাখ টাকা প্রয়োজন হতে 4 লাখ টাকা দোকান বন্ধ করে 4 লাখ টাকা লোন নেয়, এবং দোকানটা খালি নামজারি না করে খালি বায়নানামা করে। এবং তাদের সাথে কথা হয়েছিল যে যার কাছ থেকে টাকা নিয়েছিল যে 4 লাখ টাকা যদি আমরা দিয়ে দিই, দোকান আমাদেরকে দিয়ে দিবে। যাই হোক, আমরা অ্যারেঞ্জ না করাতে সেই দোকান তারা আবার আরেকজনের কাছে বিক্রি করে দেয়, এবং দোকানের মূল্য এখনকার পজিশনে প্রায় 1 কোটি টাকা। এবং তারা ওই 2016 সালে মাত্র আমাদেরকে 2 লাখ টাকা দিলে, এবং এটা আমরা পাই 1,80,000। এবং এরপরে আমার খুব হয়, খুব কষ্টের মধ্যে দিন চলে। আমি তখনও খুব চাকরি করি, এবং আমি যাতায়াতের সুবিধার জন্য তাড়াতাড়ি যাইতে হবে সেই জন্য একটা মোটরসাইকেল ক্রয় করি। এই অবস্থা। এরপরে এবং কিছু টাকা অফিসের বেতনের টাকা দিয়ে মোটরসাইকেলটা ক্রয় করি। এই অবস্থা। তো মালিকানা নিয়ে আমি লড়তে পারতাম বা ওকালতি করতে পারতাম যে আসলে এটা আদালত কি রায় দেয়। এই হচ্ছে ঘটনা। আর একটা হচ্ছে যে আমার যে সম্পত্তি ছিল এই এলাকাতে, আমাদের এলাকার 3 কাঠার কিছু বেশি, ওইটার তখনকার দিনে প্রায় 70 লাখ টাকা দাম হয়। দৈনিক পত্রপত্রিকা যেমন প্রথম আলো, ইত্তেফাক, অন্যান্য পত্রিকাতে জমি বিক্রয় অ্যাডের মাধ্যমে অ্যাড দিলে, কয়েকদিন প্রচারিত করলে আমার মনে হয় ন্যায্য মূল্য প্রায় 1 কোটি টাকাও তোলা সম্ভব হতো বলে আমি মনে করি।
বলেন মাইকে কিনতে আর এখন প্রায় এখনই কাঠা হচ্ছে, কাঠা প্রতি প্রায় 1 কোটি টাকা, তিন কাঠা জায়গার দাম 3 কোটি টাকা হবে। তো আমার ওই সময় মূল্য ছিল প্রায় 70 লাখ টাকা, কিন্তু আমি ন্যায্য মূল্য 70 লাখ টাকার ছিল 26,50,000 টাকা পাই। তো আমার লসে প্রায় 44 লক্ষ টাকা। তো একজন মানুষ, আমার মতো মানুষ 44 লাখ টাকা সারা জীবনে ইনকাম করতে পারবে না। এই জন্য খুব ত্যাগ দীক্ষা প্রয়োজন রয়েছে, এই হচ্ছে অবস্থা। তো আমার দাবি আদায়ের লক্ষ্যে এবং আমি ভবিষ্যতে যে ছোটোখাটো ব্যবসা করে আস্তে আস্তে নিজেকে আবার যদি গড়া যায়, নিজেকে কোনো ব্যবসার সাথে ব্যবসা, যেহেতু কনস্ট্রাকশন এবং ফাইন্যান্সিং বিজনেস আমাদের আদি ব্যবসা, এই ব্যবসার সাথে যেটা আগে যদি আত্মনিয়োগ আবার করতে পারি, এটা আমার লক্ষ্য। এবং আব্বা চেয়েছিলেন আমাকে সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হিসেবে আমি নিজেকে গড়ে তুলি। পাশাপাশি আনুষঙ্গিক আসলে কাজ করা, আমাদের দেশে যে অবস্থা পড়াশোনা চালানোর জন্য এইসব আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক চড়াই উতরাই গণ্ডি পার হতে নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে হয়। তবে উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরির জন্য মানে মনোযোগ, দৃঢ় মনোযোগ রাখা অবশ্যই, কনসেন্ট্রেশন যেটা বলে, এটা অবশ্যই জরুরি। তাই মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমার কাছে আমার আবেদন, আপনার প্রতিষ্ঠানের সাবেক একজন কর্মকর্তা অথবা কর্মচারী, যে শিক্ষানবিশ কেন্দ্রীয় মহাব্যবস্থাপক হিসেবে আমি অ্যাপ্লাই করেছিলাম, শিক্ষানবিশ কেন্দ্রীয় মহাব্যবস্থাপক। তা আমার ব্যাপারটি একটু বিশেষ বিবেচনায় যদি আমলে নিতেন, এবং আমি যেহেতু ওই জামগতা এই মুক্তিযোদ্ধার কোটায় অন্তর্ভুক্তির জন্য এর আগে আবেদন করেছি, তাই আমার এই ব্যাপারটি আমলে নিয়ে আমাদের পরিবারকে আপনার সরকারের যথাযথ সুদৃষ্টি দিয়ে আমাকে সার্বিক সহযোগিতার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।